দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কুচবিহারে মমতা দিদি এসেছেন, আপনারা সকলেই জানেন। তিনি কুচবিহারের মঞ্চে এসে তিনি কি প্রতিজ্ঞা নিলেন সেটা আজকে আমি আপনাকে দেখাবো। তিনি কি সত্যিই প্রতিজ্ঞা নিয়ে ওই কাজগুলি করেন সে বিষয়ে কিন্তু আলোচনা হবে। তাহলে আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এবং এখন আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। আমার দরকার নেই তোমাদের দয়ায়, আমরা বিকল্প করতে জানি। যে মা সংসার চালায়, যে বোনটি সংসার চালায়, সে জানে অতিথি আসলে তার কোথার থেকে খাবার জোগাড় করে তাকে খাবারটা দিতে হবে। সংসার মেয়েরা ভালো চালাতে পারে, তাই তারা সংসার চালায়। আজকাল ছেলেরাও সংসার চালায়, তারাও কাজকর্ম করে। মনে রাখবেন, এই সংসার চালিয়ে 100 দিনের বিকল্প আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। এবং কর্মশ্রীর প্রকল্পের মাধ্যমেও মনে রাখবেন, ইতিমধ্যেই আমরা 78,71,000 মানুষকে জব কার্ড দিয়েছি এবং 20,776 কোটি টাকা খরচ করেছি, করে 104,58,00,000 ম্যান্ডেজ তৈরি করেছি। পরিযায়ী শ্রমিকরাও এই কাজ পাচ্ছেন। আপনাদের সবাইকে বলি, বাংলা কোনোদিন মাথা নত করেনি এবং করবেও না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে। হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর, প্রায় 1 বছর পর। তাতে বলছে, ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? 4 মাস কোয়ার্টারলি হয়তো, 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। একটা গ্রাম সভায় মাত্র 10 জন কাজ পাবে, আর কেউ পাবে না। হয় কখনো একটা পরিবারেই তো 10টা গরিব লোক থাকে। তারপরে বলছে ট্রেনিং দিতে হবে। কবে ট্রেনিং দেবেন আর কবে কাজ দেবেন? তারপরে বলছে জমির কাজ করা যাবে না, ল্যান্ডের নানা রকম। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরও 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না। আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। যতই চক্রান্ত করো, এসআইআর সামনে,
পেছনে এনআরসি, এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না, নিশ্চিন্তে থাকুন। হিন্দুরা যদি গলার মালা হয়, রাজবংশীরা আমার গলার মালা, তপশিলীরা যদি আমার গলার মালা হয়, আদিবাসীরা আমার গলার মালা, হিন্দুরা যদি আমার, বৌদ্ধরা যদি আমার গলার মালা হয়, সংখ্যালঘুরাও আমার গলার মালা। আমি কাউকে বিভেদ করতে দিই না, বিভেদকে রুখবো, বাংলাকে ঐক্যবদ্ধ রাখবো। পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে শপথ করে বলছি, আমরা রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে। হুমায়ুন কবিরের ছাল তুলে নেব আমরা। বাবরি মসজিদ হবে না, মসজিদ হবে না, করতে দেব না আমরা, ওর ছাল কোনো তুলে নেব অবস্থায় দেব না আমরা। ওরা তো বলছে আমরা তুলে নেব। হুমায়ুন কবির এবং যারা বলেছিল আমাদের মুন্ডু কেটে ফুটবল খেলবে, আমরা তাদের মুন্ডু কাটবো। বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেবো আমরা, ওর মুন্ডু কেটে ফুটবল খেলবো। সবাই ভয় পেয়ে ঘরে ঢুকে আছে, আমরা তো বাঘের ছেড়ের মতন আমরা আসছি, আমরা সনাতনীরা আসছে, রাজপথ কাঁপছে। करने वाले और बोलने वाले में बहुत फर्क होता है। आपने भी सुना होगा जो बादल गरजता है वो बरसता नहीं है, जो बरसता है उसको गरजने की जरूरत नहीं पड़ती। দাদা বলছে আজকে এখানে এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে। এটা আমাদের আমরা ভারতীয় নাগরিক এবং আমরা সনাতনীয়, আমাদের এতটাই ভালো লাগছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা আসি হুগলি থেকে, আর একদিকে তো হুমায়ুন কবির হচ্ছে বাবরি মসজিদ, ছাড়ুন তো, ওর নিজের ঠিক আছে নাকি? আর একজন আসছে, হবে হুমায়ুন কবিরের ছাল তুলে নেব আমরা। বাবরি মসজিদ হবে না। দর্শক শুনলেন মমতা দিদির বক্তব্য, তিনি কি বললেন। তিনি ঠাকুর পঞ্চাননকে শুয়ে প্রতিজ্ঞা নিলেন যে কুচবিহারকে তিনি রক্ষা করবেন এবং বাংলাকে তিনি রক্ষা করবেন। আরে ভাই, বাংলা তো রক্ষা হয়ে আছে, তুমি আর কি রক্ষা করবে? কুচবিহার রাজ্যটা যদি তুমি দিতে, তাহলে বুঝতাম যে হ্যাঁ, কুচবিহার বাসীর মঙ্গলের জন্য তুমি চিন্তা করো। তুমি এসআইআর হতে দিবে না, এসআইআর হচ্ছে। তুমি ওই মুসলমানদের ওয়াকাফ হতে দেবে না, সেটা হয়ে গেল। তারপরে তুমি এটা হতে দেবে না, ওটা হতে দেবে না, কিন্তু সবটাই আবার হয়ে যায়। এবার তুমি এনআরসি হতে দেবে না, তারপরে এনআরসি হবে। তোমার এই চক্রান্ত, তোমার এই দুমুখো কথা আমরা কি ভরসা রাখবো? তাই দিদি যেটা বলে সেটা করে দেখায়, এটা আগে আমরা বিশ্বাস করতাম। দিদিকে অগ্নি কন্যা হিসেবে আমরা জানতাম, কিন্তু আজ দিদি অগ্নি কন্যা নয়, দিদি হয়ে গেছে দুমুখো। কখনো ওই ভাইপোর কথা শুনছে, কখনো কোনো এমএলএ এর কথা শুনছে, কখনো ওই বাবরি মসজিদ যে বানাবে হুমায়ুন কবির তার কথা শুনছে, কখনো বা বিজেপির কথা শুনছে, কখনো বা তৃণমূলের কথা শুনছে, কখনো বা সিপিএম এর কথা শুনছে। যখন যে পাশে জল গড়াচ্ছে তখন তিনি সেই দিকে ছাতাটা ধরছে। কিন্তু এভাবে হয় না। রাজনীতি, আপনি রাজনীতি জানেন, পলিটিক্স জানেন, তাই বলে আপনি জনগণকে নিয়ে সর্বদা খেলা খেলতে পারেন না। আপনি বর্তমানে জনগণকে নিয়ে খেলছেন, কিন্তু জনগণ এখন আপনাকে নিয়ে খেলবে, এটা জানুন। 2026 যতই আপনি মাতামাতি করুন, আপনি কিন্তু অনেকটা হেরে যাবে, এটা একেবারে 100% গ্রান্ট। কারণ আপনি এই যে দুমুখো শব্দগুলো ব্যবহার করে আপনি কিন্তু বাংলার শিক্ষিত মানুষদের মন জয় করতে পারছেন না। এই যে 26,000 চাকরি গেল, 32,000 চাকরির এখনো তাল বাহানা আছে, এখনো কিন্তু শেষ হয়নি। ভোটের আগ মুহূর্ত ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটাও হয়তো কি হবে বলা মুশকিল। যাই হোক, আপনারা শুনলেন দিদির বক্তব্য, তিনি কুচবিহারকে রক্ষা করবেন, বাংলাকে রক্ষা করবেন। তাহলে আপনারা কমেন্টে রায় দেবেন যে দিদির কথাগুলি কি সত্যি বলবে, নাকি দিদি আবার দুমুখো হবে, এবং বাংলায় কি দিদি জিতবে নাকি বিজেপি। এই নিয়ে দর্শক যা বলার বলবেন। আর ভিডিওটিকে আজকে লম্বা করছি না, সময় খুব সংকীর্ণ। জয় হিন্দ, বন্দে মাতরম।